বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু করেছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। আমার বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই বড় হয়েছি। আমার নাম সীমা। আমার বয়স ২১ বছর। আমার মামা তো আমাকে মায়ের মতোই ভালোবাসতেন এবং আমার মামার মেয়েরাও আমাকে খুব ভালোবাসত, কিন্তু আমার মামি আমাকে পছন্দ করতেন না। তিনি সব সময় আমার মামাকে তানা দিতেন আর বলতেন, ওই মেয়েটি তো নিজের বাবা মাকে খেয়ে নিয়েছে, এবার আমাদের মাথা খেয়ে এই বাড়িতে এসেছে। আমি অনেকবার মামার মুখ থেকে এই ধরনের কথা শুনেছিলাম। মামা আমার প্রত্যেকটা ব্যাপারে শুধু টাকার কথাই বলতেন এবং এটাও বলতেন, আমাকে খাওয়াচ্ছে এটাই অনেক, তাছাড়া আমার জন্য এক্সট্রা করে ১ টাকাও খরচ করবেন না। যখনই আমি মামার মুখ থেকে এই ধরনের কথা শুনতাম, তখন আমি একা বসে বাবা মায়ের জন্য কান্না করতাম আর ভাবতাম, বাবা মায়ের মতো ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না, কারণ বাবা মায়ের ভালোবাসা তো নিঃস্বার্থ ভালোবাসা হয়। কিন্তু আমার মামা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমার মামারও কিছু করার ছিল না, কারণ মামা গৃহিণী ছিলেন। বাড়ির সমস্ত রকম খরচ মামা করতেন। মামার যদি ১০ টাকা প্রয়োজন হতো, তাহলে তিনি মামার কাছে হাত পেতে নিতে চাইতেন। তাই মামাও এক্সট্রা করে আমার জন্য কিছু করতে পারতেন না। আমার মামা নিজের মেয়েদেরকে তো অনেক ভালোবাসতেন, কিন্তু আমাকে একদমই পছন্দ করতেন না। এইভাবে আমার বয়স ২১ বছর হয়ে যায়। একদিন হঠাৎ করে মামা বাড়ি এসে আমার মামাকে বলে, সীমার বিয়ে দিতে হবে। সীমার একটা অনেক ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে এবং তারা অনেক বড় লোক, তাই সীমার বিয়েটা খুব তাড়াতাড়ি ছেলেটার সঙ্গে দিতে হবে। মামা তখন বলে, এত তাড়াহুড়ো করার কি আছে? ছেলেপক্ষরা আসবে আমাদের বাড়ি, আমরা তাদের বাড়ি যাব, ভালোভাবে দেখাশোনা হবে, তারপর বিয়েটা হবে। আর সীমার এখন বয়সই বা কী হয়েছে? সবেই তো ২১ বছরের হলো, এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। আমার মামা তখন বলে, আমার তো আর টাকার গাছ নেই যে তোমার বোনের মেয়ের বিয়ে অনেক বড় করে এবং অনেক টাকা খরচ করে দেব। আমারও নিজের ২টো মেয়ে আছে, আমি যা খরচ করব নিজের মেয়ের বিয়েতেই খরচ করব। অন্যের মেয়ের বিয়েতে আমি ১ টাকাও খরচ করতে পারবো না। তাই ছেলেপক্ষরা যেমন চাইছে সেইভাবেই বিয়েটা হবে। আর সেই ছেলেটা সীমাকে নাকি দেখেছে এবং দেখার পরে বিয়ের সম্বন্ধ সীমার জন্য নিয়ে এসেছে, তাই আমি চাই না এই বিয়েতে কোনো বাধা আসুক। আমার মামা যখন মামাকে কথাগুলো বলছিলেন, তখন আমি শুনেছিলাম। জানি না কেন আমার মামা এই বিয়ের জন্য অনেক তাড়াহুড়ো করছিলেন। তারপর সেই যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসে, সেই দিন আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ যে ছেলেটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, আসলে তাকে ছেলে বলাটাই ভুল। সে আমার মামার বয়সের লোক ছিল। লোকটার বয়স ছিল ৫৫ বছর। ৫৫ বছর বয়সের একটা বয়স্ক লোকের সঙ্গে মামা আমার বিয়ে দিতে চেয়েছিলেন, যে কিনা আমার বাবার বয়সের একটা বয়স্ক লোক। আমার মামা যখন এই বিয়েতে আপত্তি জানান, তখন মামা বলেছিল, বেশি বাড়াবাড়ি করলে আমার সঙ্গে মামাকেও এই ঘর থেকে বের করে দেবে। তাই মামা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার জন্য কিছু করতে পারেননি। তারপর এই বিয়েটা যখন পাকা হয়, তখন আমি কাঁদতে কাঁদতে মামার হাত পা ধরে বলেছিলাম, আমার যাতে ওই বয়স্ক লোকের সঙ্গে বিয়ে না দেয়। আমি মামার হাত পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তিনি আমার একটা কথাও শোনেননি। আমি জানতাম এই ব্যাপারে আমার মামাকে বলে কোনো লাভ নেই, তাই ভেবেছিলাম মামার হাতে পায়ে ধরলে হয়তো ওনার মনে আমার জন্য একটু দয়া মায়া হবে। কিন্তু দয়া মায়া তো দূরের কথা, তিনি হুমকি দিয়েছিলেন, মামা যদি এ ব্যাপারে নাক গলায়, তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবে। বাড়ি থেকে বের করে দেবে এই ভয়ে মামার কথা আমাকে শুনতে হয়। তারপর বিয়ে পাকা হওয়ার ১৫ দিন পরেই ওই বয়স্ক মানুষের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের দিন আমি মামাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। সেই দিন আমি মামার চোখে আমার জন্য কষ্ট দেখেছিলাম, কারণ আমার যদি একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হতো, তাহলে মামা আমার জন্য কষ্ট পেতেন না, কিন্তু তার চোখের সামনে আমার সঙ্গে অন্যায় হচ্ছিল, এটা দেখে তার আরও বেশি কষ্ট হচ্ছিল। আমি তো এটাই বুঝতে পারছিলাম না, মামা কী কারণে একটা এত বয়স্ক লোকের সঙ্গে আমার মতো ছোট মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলেন। আমি তো দেখতে অনেক সুন্দরী ছিলাম, তাই ১৫ ছাড়াও আমার একটা গরিব ঘরের ছেলের সঙ্গে বিয়ে হতো, কিন্তু এত বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দেওয়ার তো কোনো মানেই ছিল না। বিয়ের আগে শুনেছিলাম লোকটা নাকি অনেক বড় লোক। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমার বিয়ে একটা এত বয়স্ক লোকের সঙ্গে হবে। তারপর বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে চলে আসি। এসে দেখি বিশাল বড় বাড়ি, বাড়ির বাইরে 2টো গাড়িও লাগানো আছে। কিন্তু এত বড় বাড়ি, গাড়ি ও টাকা পয়সা দিয়ে কি হবে, যখন আমার বিয়ে একটা বাবার বয়সী লোকের সঙ্গে হয়েছে? আমার তো ওনার দিকে তাকাতেই লজ্জা লাগছিল, তাই ওনাকে স্বামীরূপে গ্রহণ করা তো দূরের কথা, কারণ আমার বিয়েটা মামা জোর জবরদস্তি দিয়েছিলেন। সেই দিন আমি না চাইতেও আমার সঙ্গে প্রথম রাত করেছিলেন। আসলে সেই দিন আমি রুমের মধ্যে ঢুকে দেখি রুমটা খুব সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজানো এবং বিছানায় অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো আছে। আমি রাগে বিছানা থেকে গোলাপ ফুলের পাপড়িগুলো ফেলে দিয়েছিলাম এবং ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম
এবং কাঁদছিলাম আর ভাবছিলাম আমার বাবার বয়সী একটা লোকের সঙ্গে আমি কিভাবে সংসার করতে পারি। ঠিক ওই সময় আমার বয়স্ক বর যখন ঘরের ভিতরে আসে তখন আমার কান্নাকাটি ও রুমটাকে এলোমেলো দেখে বুঝতে পেরে যায় এবং বলে, আচ্ছা তুমি তাহলে আমার সঙ্গে বিয়ে করে খুশি না, তাই না? তারপর আমি যখন ওনাকে প্রথম রাত করতে বারণ করি তখন তিনি রেগে গিয়ে কমলেশ বলে একটা ছেলেকে ডাক দেন এবং টেবিলে রাখা চাবুক দিয়ে তাকে মারতে যান ও বলেন, তোর চাচিকে রুমে সাজানোটা ও বিছানায় গোলাপ ফুল ছড়ানোটা পছন্দ হয়নি, তুই কেন এভাবে বিছানাটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিস? এই বলে তিনি কমলেশকে মারতে শুরু করেন। আমি তখন ভয় পেয়ে ওনার হাত ধরে বলি, না না, আমার রুম খুব পছন্দ হয়েছে এবং রুমের সাজানোটাও খুব পছন্দ হয়েছে, দয়া করে কমলেশকে মারবেন না। তারপর আমার বয়স্ক বর বলে, এই তো তুমি বুঝতে পেরেছ। এই বলে তিনি কমলেশকে ঘর থেকে বের করে দেন এবং ঘরের দরজা লাগিয়ে আমার হাত ধরে যা বলেন ওটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তিনি বলেন, তোমার মামাকে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য 5 লক্ষ টাকা নগদ দিয়েছি, তাই আমাকে এখন আমার মনের মতো চলতে হবে। আমি যখন যেটা করতে বলবো তোমাকে সেটাই করতে হবে। তখন আমি বুঝতে পারি আমার মামা আমার বিয়ে দেওয়ার জন্য কেন তাড়াহুড়ো করছিলেন, কারণ তিনি তো আমার ভবিষ্যতের ব্যাপারে কোনোদিন ভালো ভাবেননি। আমার মামা তো টাকার লোভে এই বয়স্ক লোকের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। আসলে বিয়ে বলাটা ভুল হবে, এই বয়স্ক লোকটাকে আমাকে 5 লক্ষ টাকা বিক্রি বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন আমার মামা। সেদিন আমার কোনো কিছু বুঝতে বাকি থাকেনি। তারপর আমি ওনাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করি, আমি তো আপনার মেয়ের বয়সী, তাহলে আমার মতো কম বয়সী মেয়ের সঙ্গে কেন বিয়ে করেছেন? তখন তিনি বলেন, তুমি এত সুন্দর দেখতে, তার ওপর তোমার কম বয়স, আমার কম বয়সী মেয়েদের খুব পছন্দ, তার জন্যই তো তোমাকে বিয়ে করেছি। আজ থেকে আমার সম্পত্তির মালিক তুমি, আর তোমাকে আমার একটা পুত্র সন্তান জন্ম দিতে হবে, যার জন্যই তো তোমাকে বিয়ে করেছি, যাতে তুমি আমাকে একটা পুত্র সন্তান দিতে পারো এবং আমার এই সম্পত্তির মালিক যাতে আমার সন্তানকে করে দিতে পারি। তারপর তো তিনি আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেন। বাধ্য হয়ে আমাকে ওনার সব কথা মানতে হয়। এই বাড়িতে কাজের লোক কেউ ছিল না, শুধু কমলেশ বলে আমার বয়স্ক বরের একটা ড্রাইভার ছিল, যে আমার বয়স্ক বরকে কাকু বলে ডাকত। এবং কমলেশেরও বয়স খুব বেশি ছিল না, তার বয়স ছিল কাছাকাছি 25 বছর। আমার বর অনেক টাকার মালিক ছিলেন, তার সোনার দোকান ছিল। কমলেশ প্রত্যেক দিন গাড়িতে করে আমার বরকে দোকানে নিয়ে যেত। বাড়ির সমস্ত বাজার হাট কমলেশ করে দিত। আমার বর যখনই দোকান যেত তখন আমাকে ঘরের ভেতরে তালা মেরে দিয়ে দোকানে যেত। এমনকি বিয়ের 2 দিন পরে আমি যখন মামাকে ফোন করে বলেছিলাম আমার একটু অসুবিধে আছে, মামাকে পাঠাতে হবে, বিয়ের 2 দিন পরে মামা যখন আমাদের বাড়ি এসেছিলেন তখন আমার বয়স্ক বর মামাকে দেখে অনেক রাগ করেছিলেন। তিনি বলেছিলেন, কিসের জন্য এখানে আসা হয়েছে? আমি তখন রান্নাঘর থেকে মামা ও আমার বয়স্ক বরের সব কথা শুনতে পাচ্ছিলাম। আমার মামা তখন বলেছিলেন, সীমা ফোন করে ডেকেছে, ওই জন্য দেখা করতে এসেছি। আমার বয়স্ক বর তখন বলে, তোমাকে খুশি করার জন্য তো 5 লক্ষ টাকা আগেই দিয়েছি, এখন সামান্য কথায় প্রত্যেক দিন আমার বাড়ি আসার কোনো দরকার নেই। এই বলে তিনি নিজের গলা থেকে সোনার চেন খুলে মামার হাতে দেন। তিনি বলেন, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সোনার চেনটা তোমাকে কেন দিয়েছি? মামা তখন খুশি খুশি মাথা নেড়ে বলে, হ্যাঁ নিতিনবাবু, আমি সব বুঝতে পেরেছি। এবার থেকে সীমা আমাকে যতই ফোন করুক না কেন আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসব না। এই বলে আমার মামা খুশি খুশি বাড়ি থেকে চলে যান। আর আমি তো রান্নাঘরে থালা ধরে তাদের সব কথা শুনতে শুনতে কাঁদতে শুরু করি। আমি বুঝতে পারি আমার জীবনটা শেষ হয়ে দিয়েছে আমার মামার কারণে। আমাকে একটা বয়স্ক লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, আর যে লোকটা কিনা আমাকে নিজের গোলাম মনে করে। আমার মামার চলে যাওয়ার পরে আমার বয়স্ক বর রান্নাঘরে আসে এবং আমাকে বলে, সীমা তোমার মোবাইল দাও। এই বলে তিনি আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেন। তারপর মোবাইলটাকে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেন। তিনি বললেন, আমার বাড়িতে মোবাইল ব্যবহার করার কোনো দরকার নেই। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম এই লোকটার নিশ্চয়ই মানসিক সমস্যা আছে। এদিকে যত দিন যায় প্রত্যেক দিনই আমার বয়স্ক বর আমার ছোটোখাটো ব্যাপারে সন্দেহ করতে থাকে। আমি তো ভেবে নিয়েছিলাম এটা আমার কপালে ছিল, তাই আমি আর বেশি ভাবনা চিন্তা না করে সংসারের প্রতি মনোযোগ দিয়েছিলাম, কারণ আমার আর কিছু করার ছিল না। আমার বাবা মা বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে এত বড় অন্যায় হতো না। ওদিকে মামা নকি একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু মামাকে নকি গেটের বাইরে থেকে আমার বর তাড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দ্বিতীয়বার এখানে আসলে খুব খারাপ হবে।
এই কথাটা কমলেশ আমাকে লুকিয়ে বলেছিল। এমনকি আমার বর তো কমলেশের ওপরেও অত্যাচার করত, তাকে তো মানুষ বলে গণ্যই করত না। কমলেশের একটু কিছু ভুল ত্রুটি হলে তাকে চাবুক দিয়ে মারতে শুরু করত এবং প্রত্যেকটা কথায় তাকে অপমান করত। কিন্তু কমলেশ ভয়ে কিছু বলতো না। বিয়ের আগে শুনেছিলাম আমার বরের নাকি প্রথম স্ত্রী মারা গিয়েছিল, যার জন্য তিনি আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এমনকি আমি একদিন কমলেশের সঙ্গে কথা বলেছিলাম মাত্র। ওই সময় আমার বয়স্ক বর দেখে ফেলে এবং কমলেশকে মারতে শুরু করে। তিনি বলে, তুই আমার সুন্দরী বউয়ের উপর নজর দিচ্ছিস, আমার বউকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস। আমি তো ভাবতেও পারিনি কমলেশের সঙ্গে কথা বলাতেই আমার বর কমলেশকে মারধর করতে শুরু করবে। তারপর থেকে আমি কমলেশের সঙ্গে আর কথা বলিনি। কমলেশের কিছু প্রয়োজন হলে বা আমাকে কিছু জানানোর থাকলে সে লুকিয়ে আমাকে বলতো। আমার বর তো প্রত্যেকটা ব্যাপারে আমাকে সন্দেহ করত। সেই দিন বসে কাঁদছিলাম আর ভাবছিলাম এই রকম একটা পাগল লোকের সঙ্গে আমি চিরকাল কিভাবে কাটাবো। কারণ বরের পাগলামি দিন দিন প্রকাশ পাচ্ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম তিনি স্বাভাবিক ছিলেন না। ওনার অনেক বেশি মানসিক সমস্যা ছিল, কারণ তিনি প্রত্যেকটা কথায় আমাকে হুমকি দিতেন আর বলতেন, যদি কিছু ভুল করেছো তাহলে তোমাকে মেরে বাড়ির পিছন দিকে ফেলে দেব, কেউ জানতেও পারবে না। প্রত্যেকটা কথায় তিনি এই ধরনের কথা বলে আমাকে ভয় দেখাতেন। যদিও আমি কিছু ভুল করতাম না, আমি সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতাম, তা সত্ত্বেও তিনি আমাকে সন্দেহ করতেন। আমার কাছে ফোন ছিল না, আমাকে বাইরে যেতে দিতেন না, তারপরেও তিনি আমাকে সন্দেহ করতেন। এমনকি বাড়িতে কোনো লোকজন আসলে আমার বর তাড়িয়ে দিতেন, অথবা কোনো দিন বাড়িতে আগে আমাকে রুমের মধ্যে বন্ধ করে দিয়ে তারপর তিনি সেই লোকটার সঙ্গে বাইরে কথা বলতেন। সেই দিন যখন আমি ছাদে বসে কাঁদছিলাম, তখন কমলেশ চুপচাপ ওপরে এসেছিল এবং আমাকে বলেছিল, মেম সাহেব, আমি জানি আপনি খুব কষ্টে আছেন, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগে, কারণ আমি মালিকের সঙ্গে গত 4 বছর থেকে আছি, তিনি আমার সঙ্গেও খারাপ ব্যবহার করেন। ঠিক ওই সময় আমার বয়স্ক বর ওপরে এসে দেখে যে আমি কমলেশের সঙ্গে কথা বলছি। ওটা দেখে তিনি কমলেশের গলা টিপে ধরে আর বলে, আমার সুন্দরী বউয়ের ওপর তুই এখনও নজর দিয়ে আছিস? তোকে এর আগেও বারণ করেছি সীমার সঙ্গে কথা না বলতে। কমলেশ তখন ভয়ে কাঁদতে শুরু করে দেয় ও বলে, আমি শুধু মালিকিনের সঙ্গে একটু কথা বলছি। বর তখন কমলেশকে হাত ধরে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে যায়, তারপর সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। কমলেশ যেমন তেমন করে নিজেকে সামলে নেয় এবং তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তারপর আমার বর আমার দিকে এসে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। নিচে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তিনি আমার গাল দুটোকে অনেক জোরে চিপে ধরে ও বলে, তোকে এর আগেও বলেছি কমলেশের থেকে দূরে থাকবি, তারপরও কমলেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিস। আমার বর খুব ভালো করেই জানতো আমি ওই রকম কোনো বাজে কাজ করিনি, তা সত্ত্বেও কমলেশের সঙ্গে জোর করে আমার নাম খারাপ করার চেষ্টা করছিল। আমি তো শুধু কমলেশের সঙ্গে একটু কথা বলেছিলাম, তাতেই তিনি কমলেশের সঙ্গে আমাকে বদনাম করার চেষ্টা করেছিলেন। আমি ওনার হাতে পায়ে ধরে বলেছিলাম, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি কোনো ভুল কাজ করিনি, আমি তো আপনাকে স্বামীরূপে গ্রহণ করে নিয়েছি, তারপরেও আপনি আমাকে কেন মারধর করছেন? বর তখন আমার চুলের মুঠি ধরে বলে, তোকে শুধু বিয়ে করে নিয়ে এসেছি যাতে তুই আমাকে পুত্র সন্তান দিতে পারিস, তাই 1 মাসের মধ্যে আমার সন্তান চাই। এই বলে তিনি জোরে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে দরজাটাকে পেছন দিক থেকে লক করে চলে যান। ওদিকে কমলেশ আমার বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানত, কিন্তু সে সাহস করে আমাকে বলতে পারেনি, কারণ সে জানত সে যদি আমাকে কোনো সত্যি কথা বলে তাহলে আমার বর ওকে ছাড়বে না। সেই দিন যখন আমার বর আমাকে ঘরের ভেতর লক করে দোকানে চলে যায়, তারপরে কমলেশ আমার রুমের জানালার পাশে এসে জানালাটাকে নক করে ও বলেছিল, মালিকিন, জানালা খুলুন, আপনাকে একটা অনেক জরুরি কথা বলতে হবে, নইলে আপনার জীবনটাও শেষ হয়ে যাবে। আমি যখন কমলেশের আওয়াজ শুনতে পাই তখন তাড়াতাড়ি করে জানালাটা খুলে দিই। আসলে কমলেশকে সেই দিন আমার বর মেরে তাড়িয়েছিল, তারপরে কমলেশ আর ভয়ে এই বাড়িতে আসেনি। ওর ঘটনাটা হওয়ার 5 দিন পরে আজ কমলেশ এসেছিল। জানালা খোলা মাত্রই কমলেশ আমার হাতে একটা কাগজ দেয় ও বলে, আপনি এটা তাড়াতাড়ি পড়েন, তাহলে আপনি মালিকের ব্যাপারে সব কিছু জানতে পারবেন। আমি এখন এখান থেকে যাচ্ছি। এই বলে কমলেশ কাগজটা আমার হাতে দিয়ে ওখান থেকে চলে যায়। আমি যখন কাগজটা খুলে দেখি, ওটার মধ্যে একটা মেডিকেল রিপোর্ট ছিল এবং একটা চিঠি ছিল।
ওই চিঠির মধ্যে লেখা ছিল আমার বর কোনো দিন বাবা হতে পারবে না। ওটা দেখার পরে আমি যখন মেডিকেল রিপোর্টটা দেখি তখন ওখানে পরিষ্কারভাবে লেখা ছিল আমার বর কোনো দিন বাবা হতে পারবে না। তারপর আমি যখন চিঠিটা পুরোটা পড়ি তখন আমার তো মাথায় যেন বাজ পড়ে। আসলে আমি আমার বরের তৃতীয় স্ত্রী। এর আগে তিনি 2টো বিয়ে করেছিলেন। আমি তো জানতাম আমি ওনার দ্বিতীয় স্ত্রী। তারপর জানতে পারি আমার বরের কারণে ওই দুজন যখন মা হতে পারেনি তখন আমার বর তাদের উপর অনেক অত্যাচার করত এবং কমলেশ তাদেরকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল। ওই চিঠিতে লেখা ছিল আপনি যদি মালিকের অত্যাচার থেকে বাঁচতে চান তাহলে আমি আপনার সাহায্য করতে পারি। এটা তো আমি জানতাম এই লোকটার কাছে বাস করতে গেলে আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হবে এবং আমি তার বাচ্চার মা কোনো দিনই হতে পারবো না, কারণ এতে আমার বরেরই দোষ ছিল। ওটা জানা সত্ত্বেও তিনি তার আগের বউদেরকে মারধর করতেন। তার পরের দিন আবার যখন আমার বর আমাকে বাড়িতে লক করে দিয়ে দোকান চলে যায়, ঠিক ওই সময় কমলেশ জানালার ধারে এসেছিল এবং বলেছিল, মালিকিন, আপনি যদি পালাতে চান তাহলে আজকে ভালো সুযোগ আছে, আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে সাহায্য করব, আপনি যদি রাজি থাকেন তো বলুন। ওদিকে আমার বয়স্ক বর প্রত্যেক দিন রাতের বেলা আমাকে চাপ দিত ও বলতো খুব তাড়াতাড়ি আমাকে একটা পুত্র সন্তান দিতে হবে। সব কিছু ভাবনা চিন্তা করার পরে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই লোকটার হাত থেকে বাঁচতে গেলে আমাকে এই বাড়ি থেকে পালাতেই হবে। তাই আমি কমলেশকে বলেছিলাম, তুমি আমাকে এই ঘর থেকে বের হতে সাহায্য করো, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। কমলেশ আমার কথা শুনে বাড়ির পিছন দিক দিয়ে ছাদে উঠেছিল, কারণ আমার বর বাড়ির মেইন গেটে ক্যামেরা লাগিয়ে রেখেছিল যাতে কেউ আসা যাওয়া করলে তিনি দোকানে বসেই সব কিছু দেখতে পান। ওই কারণে কমলেশ বাড়ির পিছন দিক দিয়ে ছাদে ওঠে। ছাদের দরজাটাকে কোনো রকম খুলে আমাকে ছাদের ওপর থেকে বাড়ির পিছন দিক দিয়ে নামতে সাহায্য করেছিল। তারপর সে আমাকে বাসে চড়িয়ে দিয়েছিল এবং বলেছিল এখান থেকে আমি যাতে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। বাসে চড়ার আগে আমি কমলেশকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি আমায় এত সাহায্য কেন করলে? এতে তোমার কি লাভ হলো? কমলেশ তখন আমার মাথায় হাত দিয়ে বলেছিল, গত 1 বছর আগে তার বোন মারা গেছে, যে কিনা ঠিক আমার বয়সের ছিল, তাই সে আমার মধ্যে নিজের বোনকে দেখতে পায়। ওই জন্যই কমলেশ এই অত্যাচারের হাত থেকে আমাকে রক্ষা করেছে। এই বলে কমলেশ আমাকে একটা অনাথ আশ্রমের ঠিকানা দেয় এবং বলে এই আশ্রমে চলে যেতে। যাওয়ার সময় আমি কমলেশকে ধন্যবাদ জানিয়েছিলাম। তারপর আমি সেখান থেকে বাসে চেপে পালিয়ে যাই ওই অনাথ আশ্রমে। আজ এই অনাথ আশ্রমে থাকতে আমার 2 বছর হয়ে গেল। আমি এখানে বাচ্চাদের দেখাশোনা করি এবং আমার মামা ও মামা জানেন না যে আমি এখন এই অনাথ আশ্রমে থাকি। পরে শুনতে পেয়েছিলাম আমার বয়স্ক বর নাকি অসুস্থ এবং তাকে খুব খারাপ অসুখ হয়েছে, যার জন্য তিনি আর বেশি দিন বাঁচবেন না। এই অনাথ আশ্রমে সবাই আমাকে খুব ভালোবাসে। এখানে আসার পরে রুবেল নামের একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। রুবেল বয়সে আমার থেকে 6 বছরের বড় ছিল। রুবেল এই আশ্রমে কাজ করত। এখানে আসার পরে আমি মন খুলে বাঁচতে শিখেছিলাম। এখানে আসার পরে আমি জানতে পেরেছিলাম এই পৃথিবীটা কতটা সুন্দর। এখানে আসার পরে আমি মন খুলে হাসতে শিখেছিলাম। রুবেলের সঙ্গে প্রতিদিন আমার আশ্রমের কিছু না কিছু কাজের ক্ষেত্রে কথা হতো। এইভাবে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে এবং কখন যে আমরা একে অপরকে পছন্দ করে ফেলি তার টেরও পাইনি। রুবেলকে আমি আমার ব্যাপারে সব কিছু বলেছিলাম। সব কিছু জানার পরে সে আমাকে গ্রহণ করেছিল। আমি তাকে বলেছিলাম, আমার জীবনের সব কাহিনী তোমাকে বলে দিয়েছি, এরপরে তোমার যদি ইচ্ছে হয় তুমি আমাকে বিয়ে করতে পারো। রুবেল আমাকে মন থেকে ভালোবাসত, তাই সে বলেছিল, তোমার সঙ্গে আগে কি হয়েছে ওতে আমার কোনো যায় আসে না, আমি চাই আমার বাকি জীবন তোমার সঙ্গে কাটাতে এবং তোমাকে এই সংসারের সমস্ত আনন্দ ও খুশি দিতে যেটা তুমি পাওয়ার যোগ্য। তারপর রুবেল আমার সঙ্গে কোনো রকম ম্যানেজ করে কোর্ট ম্যারেজ করে। সেই দিন রুবেল আমাকে কোর্ট ম্যারেজ করেছিল। সেই দিন আমি কমলেশকে ফোন করে বলেছিলাম সেও আমার বিয়েতে উপস্থিত ছিল। যেহেতু এই পৃথিবীতে আমার আর কেউ ছিল না, আমি তো ভয়ে মামার সঙ্গে যোগাযোগ করিনি, কারণ জানতাম মামার সঙ্গে যোগাযোগ করলে মামার সব কিছু জানতে পেরে যাবে। তাই আমি ভয়ে মামার সঙ্গে যোগাযোগ করিনি। রুবেলের সঙ্গে যেদিন আমার বিয়ে হয় সেই দিন কমলেশ খুব খুশি ছিল এবং রুবেলকে বলেছিল, আমার বোনকে কোনো দিন কষ্ট দিও না, এতদিন সে অনেক কষ্ট সহ্য করেছে। আজ রুবেলের সঙ্গে আমি 3 বছর ধরে সংসার করছি। আমার একটা মেয়ে সন্তান হয়েছে। রুবেল আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন খুব ভালো আছি এবং সুখে সংসার করছি। মাঝে একবার আমার মামার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পেরেছিলাম আমার আগের বর নাকি গত 1 বছর আগে মারা গেছে। মামা বুঝতে পেরেছিলেন তিনি আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছিলেন, তাই সেই দিন তিনি রুবেলের সামনেই আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, সীমা, আমি যা করেছি অনেক বড় পাপ করেছি।
করেছি, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তখন মামার হাত ধরে বলেছিলাম, যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু এখন আমি খুব ভালো আছি, তাই আমি আগের কথা মনে করে কষ্ট পেতে চাই না। যা হয়ে গেছে আপনিও সেগুলো ভুলে যান। এই জন্যই বলে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, আর খুব বেশি টাকার অহংকার করাও ঠিক না। কোনো মানুষকে ছোট করা ঠিক না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতো করে বাঁচার, তাই জোর করে কাউকে দিয়ে কিছু করানো ঠিক না। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিয়ে দেওয়া উচিত। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আমার সঙ্গে আগে যা হয়েছে সেটা যাতে অন্য কারো মেয়ের সঙ্গে না হয়, কারণ ছেলেদের মতোই প্রত্যেকটা মেয়েরও অধিকার আছে নিজের মতো করে বাঁচার। বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।